দেখেন আজকে হচ্ছে 18ই নভেম্বর 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 56তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 19তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। তো এর আগে আমরা যখন আহ, পড়েছিলাম যে অন্তর্বর্তীকালীন আদেশ বা ইন্টারলোকুটরি অর্ডার। অন্তর্বর্তীকালীন আদেশ আসলে কি? সেটা হচ্ছে যে মামলা চলাকালীন সময়ে যে আদেশগুলো প্রদান করা হয় এবং যে আদেশগুলোর স্থায়িত্ব কিন্তু সাময়িক, মানে চিরস্থায়ী নয়, সেটারে বলে কি অন্তর্বর্তীকালীন আদেশ। যেরকম আমরা অন্তর্বর্তীকালীন আদেশ পড়েছিলাম কমিশন ইস্যু করা, কমিশন জারি করে আর কি, কারো জবানবন্দি গ্রহণের জন্য বা সরজমিনে তদন্তের জন্য। এরপরে আমরা পড়েছিলাম রায়ের পূর্বে আটক বা গ্রেফতার। এটা কিন্তু চিরস্থায়ী না, এটাও কি স্বল্প সময়ের জন্য। রায়ের পূর্বে গ্রেফতার। এবং গতদিন আমরা পড়েছিলাম অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন। তো ঠিক একইভাবে আমরা আজকে পড়বো 40 আদেশ, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। তো রিসিভার আসলে কাকে বলে? রিসিভার হলো যে মামলার বাদীও না বা মামলার বিবাদীও না। মামলার যখন কোনো বিষয়বস্তু আদালত ক্রোক করে বা বাদী বিবাদীর দখলে থাকে না, তখন আদালত ওই সম্পত্তি দেখাশোনার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দেয়। তাকে বলা হয় রিসিভার বা তত্ত্বাবধায়ক। রিসিভার বা তত্ত্বাবধায়ক। তো আমরা এর আগে দেওয়ানি কার্যবিধিতে রিসিভার পড়েছি 51 ধারায়। ওই যে ডিগ্রি, 5টি উপায় ডিগ্রি জারি হতে পারে, আপনাদের মনে আছে কিনা? প্রথমে ছিল সম্পত্তি অর্পণ করে, তারপরে ছিল ক্রোক বা বিক্রয়, আর তারপরে আছে গ্রেফতার, রিসিভার নিয়োগ করে অন্য কোনো পন্থায়। তা ওই যে যে রিসিভার নিয়োগটা ছিল, ওটা ছিল হচ্ছে ডিগ্রি জারিতে, বা বলা যেতে পারে রায়ের পরে। রায়ের পরে। আর এখন যে রিসিভার, এটা মোটামুটি মানে মামলা চলাকালীন সময় বা রায়ের পরে দুটাকেই বোঝায়। তো রিসিভার হচ্ছে বাংলা বলা যেতে পারে তত্ত্বাবধায়ক। এটা দেখেন দেওয়ানি কার্যবিধির আদেশ লেখা 40, ধারা হচ্ছে 94 ঘ। 94 ব্র্যাকেটে ঘ লেখেন, লেখছেন? আদেশ 40, ধারা কত? 94 ঘ। এছাড়া আপনাদের মনে আছে কিনা, যদিও আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি, ফৌজদারি কার্যবিধিতে রিসিভার আছে 88 ধারায়, 146 ধারায়। কত কত ধারায়? 88 ধারায়। আর কত ধারায়? 146 ধারায়, ঠিক আছে। এছাড়াও রিসিভার আরো এক জায়গায় আছে, সেটা হলো আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায়, সেকশন 44। কত? 44 ধারা। তো এইসব জায়গায় মোটামুটি রিসিভার আছে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির পেলাম 88 এবং 146। এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পেলাম 44 ধারা। এবং দেওয়ানি কার্যবিধিতে রিসিভার কয়েক জায়গায় আছে, দেখেন ধারার কথা যদি বলি 51 ধারায় আছে। 51 ধারা যেটা, সেটা হলো রায়ের পরে। এরপরে আরো আছে 94 কত? ঘ। 94 ঘ বা ব্র্যাকেটে স্মল লেটারের ডি। আর আছে হলো আদেশ কত বলেন? 40 আদেশ। তো আমরা একটু পড়া শুরু করি, দেখেন রিসিভার কে। রিসিভার হলো আদালত কর্তৃক নিয়োগকৃত গোল দিবেন স্বার্থবিহীন ব্যক্তি, যে বিরোধীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ, ভাড়া, লাভ বা খাজনা আদায় বা দায় পরিশোধ করে থাকে। মানে ওই সম্পত্তির মালিক যা যা করতে পারতো, রিসিভারও তাই তাই করার অধিকারী। ধরেন আমাদের যে সাবেক পুলিশের আইজিপি গোপালগঞ্জের যে বেনজির আহমেদ, উনি এখন নাই। তো উনার যে সাবানা পার্ক, এটা দেখাশোনার দায়িত্ব দিছে জেলা প্রশাসনে, তারা এক ধরনের রিসিভার হিসেবে দায়িত্ব পালন করতেছে। তার মানে বেনজির সাহেব যা যা করতে পারতো রিসিভার হিসেবে, তারাও কি এখন তাই তাই করতে পারতেছে। তো এখন আমাদের দেওয়ানি কার্যবিধির 40 আদেশের 1 থেকে 5 বিধি পর্যন্ত রিসিভার সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথম যে বিধি, সেটা দেখেন রিসিভার নিয়োগ। রিসিভার নিয়োগ এক বিধি দেখেন অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। রিসিভার নিয়োগ সম্পর্কে আলোচনা করছে এক বিধিতে। আদালত ন্যায়সঙ্গত এবং সুবিধাজনক মনে করলে ডিক্রির গোল দিবেন পূর্বে বা পরে। ডিক্রির পূর্বে বা পরে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রিলিমিনারিতে যে রিসিভার নিয়োগ করা যায় কখন? ডিগ্রি প্রদানের পূর্বে, ডিগ্রি প্রদানের পরে, নাকি যে কোনো সময়? কোন সম্পত্তি রিসিভার নিয়োগ করতে পারে। সম্পত্তির দখল তত্ত্বাবধান হতে কোনো ব্যক্তিকে অপসারণ করতে পারে, উক্ত রিসিভারের দখলে বা ব্যবস্থাপনায় রাখতে পারে, মকদ্দমা আনয়ন, আত্মপক্ষ সমর্থন সম্পর্কে এবং সম্পত্তি আদায়করণ, ব্যবস্থাপনা, আহ নিরাপদকরণ,
সংরক্ষণ এবং উন্নয়নের জন্য খাজনা এবং মুনাফা সংগ্রহ, অনুরূপ খাজনা বা মুনাফা প্রয়োগ ও হস্তান্তর এবং দলিল সম্পাদন সম্পর্কে মালিকের নিজের যেরূপ ক্ষমতা আছে সেরূপ ক্ষমতা উপযুক্ত মনে করে রিসিভার বরাবর অনুরূপ সকল ক্ষমতা প্রদান করতে পারে। সহজ কথায় বললে যে রিসিভার নিয়োগ দিতে পারে কখন বলেন? ডিক্রি প্রদানের পূর্বে বা পরে। এবং যে সম্পত্তির মালিক যে তিনি যা যা করতে পারতো রিসিভারও তাই তাই করতে পারে। মামলা করতে পারে, কোনো মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মুনাফা সংগ্রহ করতে পারে, খাজনা দিতে পারে, মোটামুটি মালিক যা যা করতে পারতো ইনিও তাই তাই করতে পারে। ওকে, এখন এখানে দুই বিধি আপনাদের বিধি লেখাইছিলাম, মনে আছে এই জায়গায়? রিসিভারের এক বিধিতে কি আছে বলেন বিথিকা? এক বিধিতে পাইলাম রিসিভার নিয়োগ, দুই বিধিতে হলো রিসিভারের কি বলেন তো মিতা? পারিশ্রমিক। একটু লেখেন বিধি দুই, রিসিভারের পারিশ্রমিক। বিধি দুই দিয়ে লেখেন পারিশ্রমিক। এখানে লেখা নাই, আপনাদের একটু লিখতে হবে। দুই বিধিতে আছে কি? পারিশ্রমিক। পারিশ্রমিক নির্ধারণ করবে হচ্ছে আদালত। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে রিসিভারের পারিশ্রমিক সম্পর্কে আলোচনা করতে 40 আদেশের কত বিধিতে? দুই বিধিতে। পারিশ্রমিক কে নির্ধারণ করবে? ধন্যবাদ। তিন বিধি দিয়ে লিখবেন দায়িত্ব কর্তব্য। এবং এটা যদি আপনি এখানে যদি লিখে রাখেন তাহলে আমাদের লিখিত পরীক্ষার জন্য শেষ। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে টিকা আকারে, বা রিসিভার কি, রিসিভারের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। তো এখানে একটা জিনিস দেখেন, তাহলে এক বিধিতে পেলাম রিসিভার নিয়োগ, দুই বিধিতে পেলাম কি? রিসিভারের পারিশ্রমিক, তিন বিধিতে পেলাম রিসিভারের দায়িত্ব কর্তব্য। দায়িত্ব কর্তব্যটা একটু দেখি, দেখেন বইতে আছে আমাদের যে আদালত কর্তৃক নির্ধারিত, আন্ডারলাইন করবেন, জামানত প্রদান করবে। আদালত যদি তারে কোনো জামানত দিতে বলে সেই জামানত দিবে। আদালত কর্তৃক নির্দেশিত মেয়াদ হিসাব, নির্দেশিত মেয়াদে হিসাব প্রদান করবে। আদালত যদি বলে যায় অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে তোমার দিতে হবে, কি দিতে হবে? হিসাব দিতে হবে। আদালতের নির্দেশ মতো তার নিকট হতে প্রাপ্য টাকা পরিশোধ করবে এবং তার ইচ্ছামতো খেলাপি বা গুরুতর অবহেলার দরুন সম্পত্তির ক্ষতি সাধিত হলে তোর জন্য দায়ী হবে। মোটামুটি এগুলাই দায়িত্ব কর্তব্য। এবার বিধি চারটা একটু লেখেন। বিধি চার, রিসিভার অপসারণ। বিধি চার দিয়ে লেখেন রিসিভার অপসারণ। রিসিভার অপসারণ চার দিছেন। এখন রিসিভার অপসারণ নানা কারণে হতে পারে। ওনার ধরেন মেয়াদ শেষ, উনি মারা গেছে, উনি আর দায়িত্ব পালন করতে চাইতেছে না, বা ওনারে যে দায়িত্ব দিছিল উনি সেটা পালন করতে ব্যর্থ হয়েছে, এ সকল কারণে রিসিভার অপসারণ হতে পারে। কত বিধিতে? 40 আদেশের কত বিধি? চার বিধি। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 40 আদেশের দুইটা আপিলযোগ্য আদেশ আছে। 40-এর এক বিধি, 40-এর চার বিধি। 40-এর এক, 40-এর চার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি রিসিভার নিয়োগের আবেদন করে, তার আবেদনটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, তার আবেদন কি মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, পরীক্ষায় প্রশ্ন আসবে যে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর হইলে সম্পৃক্ত পক্ষের প্রতিকার কি? আপিল, মিসেলেনিয়াস আপিল। না মঞ্জুর হইলে প্রতিকার কি? আপিল। ঠিক আছে। ঠিক একইভাবে রিসিভার অপসারণের জন্য আপনি আলাদা দরখাস্ত দিতে পারেন। রিসিভার অপসারণ করুক বা না করুক, রিসিভার অপসারণ করুক বা না করুক, প্রতিকার কি বলেন? আপিল। এবং আদেশের বিরুদ্ধে যদি আপিল করা হয় সেই আপিলটাকে কি আপিল বলে? মিসেলেনিয়াস আপিল বা বিবিধ আপিল। আর ডিক্রির বিরুদ্ধে আপিল করলে শুধু আপিলই বলে। ঠিক, ধন্যবাদ। তারপরে জেনে রাখা ভালো, তো দেখেন সরকার রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত কালেক্টরকে রিসিভার হিসেবে নিয়োগ করতে পারে। এটা লেখেন 40 আদেশের 5 বিধি। কালেক্টরের রিসিভার হিসেবে নিয়োগ করবে। ওই যে বেনজির আহমেদের সাভানা পার্কে কালেক্টরের রিসিভার হিসেবে নিয়োগ করছে কেন? এটা হলো রাজস্ব প্রদানকারী ভূমি। ঠিক আছে। দেখেন ডিস্ট্রিক্ট কালেক্টর একজন ব্যক্তি, ডিসি, এক ডিসি হলো ডেপুটি কমিশনার, এক ডিসি হলো ডিস্ট্রিক্ট কালেক্টর, আর এক হলো ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। একজন এই আমাদের জেলা প্রশাসক মহোদয় তিনি যখন ফৌজদারি কার্যবিধির অনুসারে দায়িত্ব পালন করেন ওনাকে বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক মহোদয় উনি যখন এই যে জমি জমা রিলেটেড দায়িত্ব পালন করে তখন ওনাকে বলে ডিস্ট্রিক্ট কালেক্টর। আর উনি যখন জেলা প্রশাসনের কাজ করে তখন ওনার নাম কি? ডেপুটি কমিশনার। মানুষ একজন, বাট ওনার নাম কিন্তু তিনটা। জি।
তাহলে রিসিভার রিলেটেড যা যা আমরা মোটামুটি এই জায়গায় আমরা কি কি পড়লাম দেখেন। তো আরেকটা কথা, আরেকটা জিনিস যে আহ, একটু লিখে রাখতে হবে। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের কত ধারা রিসিভার আছে? 44 ধারা। এখানে একটু লিখে রাখতে হবে যে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইন অনুসারে শুধু মামলা চলমান থাকা অবস্থায় রিসিভার নিয়োগ করতে পারে, অন্য সময় পারে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় রিসিভার নিয়োগ করতে পারে কখন? শুধু মামলা চলমান থাকা অবস্থায়। আমরা এতক্ষণ যে তথ্যগুলো বললাম বা যা যা বললাম, এতটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন, রিসিভার রিলেটেড কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নাই। ডিগ্রি প্রদানের পূর্বে পরে, এট এনি টাইম, যে কোনো সময়। কিন্তু সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 44 ধারা অনুসারে রিসিভার নিয়োগ করতে পারে কখন বলেন ভাই? মামলা চলমান থাকা অবস্থায়। এখন শুনেন, এই আপনাদের মধ্যবর্তী মুনাফা, মিন প্রফিট মনে আছে কারে বলে? ধরেন, আমি এইভাবে ধরেন, তানভীর একটা বাড়ির মালিক, ওনার বাড়িতে 10টা দোকান আছে। 10টা দোকান আর কি, মনে করেন যে 10টা মানে ফাঁকা আছে, কাউরে ভাড়া এখনো দেয় না, বা দোকান যাই হোক না কেন। তো আরিফ সাহেব গিয়ে দলবল নিয়ে গিয়ে তানভীর রে বেদখল করছে, বেদখল করছে। এবং তানভীর তো বেদখল হওয়ার পর দখল পুনরুদ্ধারের মামলার সাথে সাথে তানভীর আবেদন করছে যে ওনার, আমি দখলও চাই, আমি মধ্যবর্তী মুনাফাও চাই, কারণ আমার বাড়িতে 10টা দোকান আছে, আমার বিভিন্ন ফ্ল্যাট আছে, এই ভাড়াগুলা আরিফ সাহেব তো আদায় করতেছে, তাহলে আমি এই মধ্যবর্তী মুনাফাও চাই। এখন তানভীর তো আর আদালত চাওয়ার সাথে সাথে আর মধ্যবর্তী মুনাফা দিবে না, ওটা দিতে তো সময় লাগবে। এবং আপনারা জানেন যে মধ্যবর্তী মুনাফা এবং যে দখল পুনরুদ্ধারের মামলা ডিক্রি হয় কয়টা? দুইটা, একটা হলো প্রিলিমিনারি ডিক্রি আর একটা কি ফাইনাল ডিক্রি। তো এখন এই মামলায় তানভীর তো বেদখল হয়েছে, তখন তানভীর মামলা চলাকালীন সময়ে রিসিভার নিয়োগের আবেদন করতে পারে। কেন? যে ওনার, আমি বেদখল হয়েছি অমুক তারিখে, আমার জায়গায় এতগুলো দোকান আছে, এতগুলো ফ্ল্যাট আছে, একজন রিসিভার নিয়োগ করা হোক, যাতে সে এই ভাড়ার টাকাটা কি তা কালেক্ট করে হিসাব রাখে, যাতে মামলায় আমি যখন জয়লাভ করব আমার টাকা যাতে কোনো কমতি না হয় বা হিসাবে কোনো কি না হয়, গরমিল না হয়। এখন তানভীর ধরেন এই এই কথা বলে রিসিভার নিয়োগের আবেদন করছে, এবং এই তানভীরে যদি আদালত আবেদন মঞ্জুর করুক, তানভীরে যদি মঞ্জুর করে মানে রিসিভার নিয়োগ করলো, তাহলে সংক্ষুব্ধকে আরিফ সাহেব, ওনার প্রতিকার কি? মিসেলিনিয়াস আপিল। আর তানভীরের আবেদন যদি না মঞ্জুর করে, মানে কোনো রিসিভার, আদালত বললো যে না কোনো রিসিভার নিয়োগের দরকার নাই, তাহলে সংক্ষুব্ধকে তানভীর, তাহলে তানভীরের প্রতিকার কি? আপিল। কারণ ওই যে 40 আদেশের রিসিভার নিয়োগের দরখাস্তটা যে দেই, সেটা 40 আদেশের কত বিধিতে? এক বিধিতে। এক বিধিতে 40 আদেশের এক বিধিতে রিসিভার নিয়োগের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটাকে একটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। বুঝতে পারছেন? আর যেটা মনে রাখা দরকার, সেটা হলো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে রিসিভার নিয়োগ করতে পারে কখন? মামলা চলাকালীন সময়। আর দেওয়ানি কার্যবিধি অনুসারে কখন? ডিগ্রি প্রদানের পূর্বে বা পরে। আচ্ছা, তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। দেখেন, বিগত বছরের প্রশ্ন, রিসিভার নিয়োগ দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর দেয়াস অনুযায়ী। কত? 40 আদেশের এক বিধি। 40 আদেশের এক বিধি। সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্ন যদি দেখেন, যে রিসিভার নিয়োগ দেওয়া যেতে পারে কখন? ডিগ্রি প্রদানের পূর্বে বা পরে। পূর্বে বা পরে। এবং এটা যদি একটু দেখেন, 3 নাম্বার প্রশ্নটা, যে রিসিভার নিয়োগ তার অধিকার এবং কর্তব্য কোন আইনের বিধান অনুযায়ী নিয়ন্ত্রিত হবে? দেওয়ানি কার্যবিধি কত? 1908। যেরকম আমরা গতদিন পড়েছিলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 53 ধারায়, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় বা নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধির 39 আদেশ অনুসারে। 4 নাম্বার প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা দেখেন, যে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করতে পারবে কাকে বলেন তো? কালেক্টরকে। তো এই ছিল মোটামুটি রিসিভার। অনলাইন অফলাইনে যারা সামনে আছেন, রিসিভার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। স্যার, মামলা চলাকালীন সময়ে রিসিভার স্যার, এটা কি স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্যার? হ্যাঁ,
আর দেওয়ানি কার্যবিধি স্যার রিসিভার নিয়োগ স্যার ক্রিয়াটা হচ্ছে স্যার ওই ডিগ্রির পূর্বে বা পরে। যে কোনো সময় মামলা চলাকালীন সময় দিতে পারে, ডিগ্রি প্রদানের পরেও ওই যে ডিগ্রি জারিতে দিতে পারে। রাজস্ব প্রদানকারী যে ভূমি এটি যে আপনার মানে বাড়ি বা জমি এগুলো নেই, জি। অস্থাবর সম্পত্তি প্রপ্রোতার কালেক্টর রাজস্ব দেওয়া লাগে না, না অস্থাবর সম্পত্তিতে তো আপনার রাজস্ব দেওয়া লাগে না। আচ্ছা আমরা আপিলে আসি, দেখেন আপিল। দেখেন কি হয়েছে, কি আমারে বলেন। ডিপেন্ড করবে। আচ্ছা পারিশ্রমিক এটা তো ওই কোন সম্পত্তি দেখাশোনা করতেছে এটার উপর নির্ভর করে। ধরেন ওই সাভানা পার্ক যদি দেখাশোনা করে তো ওটার আওতা বেশি। আর যে সম্পত্তি ধরেন এক খণ্ড জমি বা অন্য, তাহলে সেই ক্ষেত্রে তো আর ওই ওই অনুপাতে পাবে না। মোটামুটি এটা নির্ধারণ করে দিবে আদালত। তো আমরা চলে আসি আপিল, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপিল। এবং এই আপিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে কোথায় কোথায় দেওয়ানি কার্যবিধির কোথায় কি আপিল আছে এটা একটু দেখবো। দেখেন প্রথমে যদি আমরা দেখি, দেখেন যে 96 থেকে 99 ধারা দেখছেন। 96 থেকে 99 ধারা এটা বলছে গোল দিবেন আদি ডিক্রি হতে আপিল। আদি ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি ডিক্রিজ। এবং এই 96 থেকে 99 এটা বাম সাইডে একেবারে তীর চিহ্ন দিয়ে টেনে লাগাই দিবেন আদেশ 41-এর সাথে। পাইছেন? মানে এই যে দেখেন মূল বা আদি ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ, এটার অর্থ কি? তো আদি ডিক্রি আসলে কাকে বলে? আদি ডিক্রি হলো যে কি, সরাসরি কি বলেন। সরাসরি মানে আদি মানে তো সরাসরি তো। হ্যাঁ ঠিক। আদি ডিক্রি সরাসরি ডিক্রি। না বলে আদি পাশাপাশি ডিগ্রি। আচ্ছা আদি ডিক্রি হলো মানে বিচারিক আদালত যে ডিক্রিটা প্রদান করে সেটার কি বলে? আদি ডিক্রি। আমাদের মনে নাই যে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মনে আছে, যে আদালতে মূল মামলা দায়ের করা যায় তারে কি বলে? কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। আমাদের দেওয়ানি কার্যবিধি অনুসারে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর 3 ধারায় বলছে দেওয়ানি আদালত 5 প্রকার: জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সহকারী সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত। এই চারটার ভিতরে আবার আমরা যদি সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা, 19 ধারা এবং দেওয়ানি কার্যবিধির সিভিল কোর্টস অ্যাক্টের 18 আর 19 ধারা যদি আমরা দেখি, ওখানে বলা এই চারটা আদালতের ভিতরে, সরি 5টা আদালতের মধ্যে 4টা আদালতে মূল মামলা দায়ের করা যায়। কিভাবে? 19 ধারায় বলছে যে সহকারী জজের আর্থিক এখতিয়ার 15 লাখ। 19 ধারাই বলছে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 25 লাখ। 18 ধারায় বলছে যুগ্ম জেলা জজ এবং জেলা জজের আর্থিক এখতিয়ার কত? সীমাহীন বা অসীম। তাহলে তাহলে 5টা দেওয়ানি আদালতের ভিতরে মামলা করা যায় কয়টাতে? 4টাতে। এখন আবার কথা আছে, তাহলে এই 4টা আদালত হলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, মানে এই জায়গা নতুন মামলা দায়ের করা যায়। তাহলে মামলা দায়ের করা যায় না কার কাছে? অতিরিক্ত জেলা জজ। তার মানে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে নিম্নের কোনটি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স নয় বা আদি আদালত নয়, সেটা উত্তর হবে কি? অতিরিক্ত জেলা জজ। এখন আদি ডিক্রি কাকে বলে? এই 4টা আদালতে যখন মামলা দায়ের করা হয় তখন তারা মামলার বিচার করে যে ডিক্রিটা দেয় তারে কি বলে? আদি ডিক্রি। 4টা আদালতে যখন মামলা করা হয় তখন মামলার বিচার করে যে ডিক্রিটা দেয় সেটাকে বলে আদি ডিক্রি। বুঝতে পারছেন? আর এই ডিক্রির বিরুদ্ধে যখন কোনো আপিল বা রিভিশন করা হয় তখন আপিল বা রিভিশন আদালত যে ডিক্রিটা দেয় সেটাই কিন্তু আদি ডিক্রি বলে না। বুঝতে পারছেন? তাহলে আদি ডিক্রি সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধি ধারা। যদি বলি ধারা কত? 96 থেকে 99 এবং আদেশ হচ্ছে কত? 41। বুঝতে পারছেন? আর তানবীরের মনে আছে কিনা যে আদেশ 41-এও বললো আবার 96 থেকে 99-তেও বললো, দুই জায়গা বলার কারণ কি তানবীর? ধারা 96 থেকে 99 বললো আবার খালি খালি পাতা নষ্ট করলো কেন? আবার আদেশ 41-এও কেন বললো? না না কেন করছি বলেন কেন বললো? হ্যাঁ হয়েছে, আপনার উত্তর হয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধির ধারাগুলো হলো সাবস্টেন্টিভ নেচারের। ওই জায়গা জাস্ট বলছে যে অমুক ডিগ্রিতে আপিল করা যায়, কিন্তু কে আপিল করবে, কিভাবে করবে, কে স্বাক্ষর করবে, কি করবে না, আপিল কিভাবে নিষ্পত্তি হবে, আপিল গড় হাজিরা হলে কি হবে, এই বিধিবিধানগুলো বিস্তারিত বলা আছে কোথায়? আদেশে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি সামগ্রিকভাবে একটা প্রসিডিউরাল ল, বাট যদি কখনো প্রিলিমিনারিতে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির কোন অংশটুকু সাবস্টেন্টিভ নেচারের ধারা আর দেওয়ানির কোন অংশটুকু প্রসিডিউরাল নেচারের, কত? আদেশ। তো এই 96 থেকে
99-তে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর বিস্তারিত ব্যাখ্যা করছে কত আদেশে? অর্ডার 41। ইংলিশ বলে আরিফ সাহেব, অর্ডার 41। জি, দেখেন এখন আমরা চলে আসি, দেখেন তারা 104 থেকে 106 গোল দিবেন আদেশ হতে আপিল, আপিলস ফ্রম অর্ডার্স, আদেশ হতে আপিল। তো 104 থেকে কত ধারা? 106। এটারে বাম সাইডে তীর চিহ্ন দিয়ে এনে 43 আদেশের সাথে যোগ করে দেন, পাইছেন? তার মানে আদেশ হতে আপিল এটা আলোচনা করছে 104 থেকে 106, আর সেম জিনিসটা আলোচনা করছে কত আদেশে? 43 আদেশে। তো যদি এভাবে প্রশ্ন করতে পারে যে আদেশ হতে আপিল সম্পর্কে আলোচনা করছে কত ধারা থেকে কত ধারা? 104 থেকে 106। যদি বলে আদেশ হতে আপিল, এটা কত আদেশে আলোচনা করছে? 43 আদেশ। ঠিক আছে, এরপরে দেখেন 107 এবং থেকে 108, এটা বলছে আপিল সম্পর্কে সাধারণ বিধানসমূহ। এটার বিধান ওই 41 আদেশে আছে, এটা বিস্তারিত পরে দেখবো আমরা। 109 থেকে 112, এটা দেখেন আপিল বিভাগে আপিল, আপিল বিভাগে আপিল। এটা সবার নিচে একটু লেখেন আদেশ 45। আদেশ ওই যে আদেশ 44 দেখছেন, 44 লেখা আছে না? তো 44 আদেশের নিচে লেখেন আদেশ 45 এবং পাশে একটু তীর চিহ্ন দিয়ে লেখেন আপিল বিভাগে আপিল, আপিল বিভাগে আপিল। আচ্ছা, তাহলে দেখেন 109 থেকে 112, এটা আপিল বিভাগে আপিল এবং সেম জিনিসটা আলোচনা করছে, তীর চিহ্ন দিয়ে টেনে দিয়ে দিবেন আদেশ কত? 45, আপিল বিভাগে আপিল। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, আমরা আদি ডিক্রিয়তে আপিল পেলাম 96 থেকে 99, আদেশ কত? 41। আদেশ হতে আপিল পেলাম 104 থেকে 106, আদেশ কত? 43। আপিল বিভাগে আপিল পেলাম 109 থেকে 112, আদেশ কত? 45। এছাড়া একটা আদেশ এখানে বাদ আছে, সেটা দেখেন আদেশ 44, নিঃস্ব ব্যক্তির আপিল বা পপার আপিল। নিঃস্ব ব্যক্তির আপিল অথবা কি পপার আপিল। নিঃস্ব ব্যক্তির মামলা 3-3, নিঃস্ব ব্যক্তির আপিল কত? 4-4। মূল মামলা, নিঃস্ব ব্যক্তির মূল মামলা কত? 33 আদেশ। নিঃস্ব ব্যক্তির আপিল কত আদেশ? 44 আদেশ। আর একটা আদেশ আমরা এখানে, আর একটা জিনিস একটু খেয়াল রাখেন, আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল সম্পর্কে আলোচনা করতে 96 থেকে 112 ধারা পর্যন্ত। কত ধারা? 96 থেকে 112। আর আদেশ যদি বলি, আদেশ সম্পর্কে আলোচনা করছে 41 থেকে 45। 41 থেকে কত? 45। তার ভিতরে আমরা 41-এ পেলাম আদি ডিক্রিয়তে আপিল, 42 আমরা পড়ি নাই, 43-এ পড়ছি আদেশের বিরুদ্ধে আপিল, 44-এ পড়ছি পপার আপিল, আর 45-এ পড়লাম আপিল বিভাগে আপিল। এই বিকাশ কি হয়েছে? আচ্ছা, 42 আদেশে কি আছে কেউ জানেন? 42 আদেশ মানে এটা হচ্ছে ডিক্রির, আপিল আদালত যে অ্যাপিলেবল ডিক্রির বিরুদ্ধে আপিল, মানে সেকেন্ড আপিলের বিধানটা ছিল আমাদের 42 আদেশে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন আর সেকেন্ড আপিলের বিধান নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দ্বিতীয় আপিল করা যেত, এখন আর দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই। এখন দেখেন, আমরা ওই যে মনে রাখছিলাম যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তার মানে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে। আপিল দ্বিতীয় আপিল নাই মানে দ্বিতীয় রিভিশন আছে। দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন নাই। ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে। মানে একটা যদি আপনি মনে রাখেন আর এরপর প্রশ্ন করলে উত্তর কিন্তু পেয়ে যান, যে কোনো একটা মনে রাখেন। কেমনে? এই যে ধরেন এটা মনে রাখলেন যে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে রিভিশন ওই সাইডও যদি আমি বাদ দিলাম, দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিল নাই, তাহলে দ্বিতীয় আপিল আছে কোথায়? ফৌজদারিতে। ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় কি নাই? রিভিশন নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে দ্বিতীয় রিভিশন আছে কোথায়? দেওয়ানিতে। বুঝতে পারছেন? যে কোনো একটা মনে রেখে আপনি যদি প্রশ্ন করেন উত্তর কিন্তু পাওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 42 আদেশে আছে হলো আপনার যে অ্যাপিলেবল ডিক্রির বিরুদ্ধে আপিল। অ্যাপিলেবল ডিক্রি মানে হচ্ছে, সরি, আপিল আদালত যে ডিক্রিটা দিল, অ্যাপিলের ডিক্রি আর কি, আপিল আদালত যে ডিক্রি দিল সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ আপিল আদালত ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে যদি আপিল করে তাহলে সেই আপিলটা হয়ে যায় কি? দ্বিতীয় আপিল। অ্যাপিলেবল ডিক্রি না, আমি ভুল বলছি, এটা হলো আপিল আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রি হবে। দেখেন এখন আমরা চলে আসি আপিল কি।
আপিল আসলে কাকে বলে? বিথিকা একটু বলেন, আপিল কাকে বলে? বিথিকা, কত ধারায় সংজ্ঞা দিছে আপিলের? স্যার বলতেছে, দেখে বলেন যে কত ধারায় দিছে সংজ্ঞা। দেখে ভালো লাগে না স্যার। এমনি নিম্ন আদালতের যে কাজ, হুম। সেই কাজগুলো ভুল ত্রুটি সংশোধনের জন্য আপিল আদালতে কি করে বলেন? দেয়া হয় স্যার, ওই মামলা করা হয়। তানভীর, আপিল বলতে কি বোঝেন? আদালতের রায় বা ডিক্রি যদি কোনো পার্টি সংক্ষুব্ধ হয় হুম। তাহলে সে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারে। কিসের জন্য প্রতিকার হবে? বাতিল সংশোধন না অন্য কিছু? কিসের জন্য? সে বাতিলের জন্য চাইতে পারে, সংশোধনের জন্য জি, চাইতে পারে। এক্স্যাক্টলি, ধন্যবাদ। আমাদের দেওয়ানি কার্যবিধি বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, কোথাও আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তো আপিল আসলে একটা কায়েমি অধিকার। কায়েমি অধিকার আবার কাকে বলে? কায়েমি অধিকার মানে হলো যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। মানে যে অধিকার, ধরেন এই যে রাস্তায় হেঁটে যাও, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাসের অধিকারে আপনার একটা কি অধিকার? কায়েমি অধিকার। রাস্তায় হেঁটে যাচ্ছেন, এটারও বলা যেতে পারে কায়েমি অধিকার। ঠিক একই ভাবে যে আপিল করা একজন সংক্ষুব্ধ ব্যক্তির কায়েমি অধিকার, তারে এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এখন আমাদের দেওয়ানি বলেন, ফৌজদারি বলেন, কোনো আইনে আপিলের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তকে বলা যায় যে আপিল হলো যে নিম্ন আদালতের বা বিচারিক আদালতের কোনো সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, তখন তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যে আবেদন করে, আবেদনটা করে কিসের জন্য? ওই সিদ্ধান্ত বাতিলের জন্য বা সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য। ওই আবেদনটাকেই কি বলে? আপিল। ওই আবেদনটাকেই বলে আপিল। তো একটু দেখি আমরা, দেখেন, আপিল হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা। আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপিল আদালতে দাখিলকৃত কোনো আবেদন যেখানে আপিলকারী নিম্ন আদালতের কোনো সিদ্ধান্ত বাতিল, পরিবর্তন বা সংশোধন করার আবেদন করে। তাহলে যদি কখনো প্রশ্ন আসে যে আপিলের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, নাই। তারাই কিন্তু বলে নাই ভাই। এবার দেখেন, যে আপিল দায়ের করতে পারে, হু ক্যান ফাইল অ্যান আপিল? কে আপিল দায়ের করতে পারে? এমন কোন ধারায়ও আমাদের, মানে এমন কোন কথা আমাদের দেওয়ানি কার্যবিধির কোন আদেশ বা ধারায় বলা হয় নাই কি আপিল দায়ের করতে পারে। তা দেওয়ানি কার্যবিধির 93 ধারায় কিছু বলা হয়নি। তবে বিচারিক নজির অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিগণ আপিল দায়ের করতে পারে। 1 নাম্বার দেখেন, মকদ্দমার সংশ্লিষ্ট পক্ষ বা বৈধ প্রতিনিধি যে আদালতের ডিক্রি দ্বারা সংক্ষুব্ধ বা অ্যাগ্রিভড। মকদ্দমার সংশ্লিষ্ট একটা মামলায় পক্ষ থাকে কয়জন? দুইজন, বাদী অথবা বিবাদী। তাহলে বাদী বিবাদী যে কেউ আপিল করতে পারে, অথবা তাদের বৈধ প্রতিনিধি আপিল করতে পারে, যারা ওই ডিগ্রি দ্বারা কি বলেন তো সংক্ষুব্ধ। 2 নাম্বার দেখেন, মকদ্দমার বিষয়বস্তুতে যার স্বার্থ রয়েছে, মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ রয়েছে, সে ওই মামলার পক্ষ হোক বা না হোক। কি বলেন তো? মামলার পক্ষ হোক বা না হোক। তার মানে ধরেন একটা মামলার পক্ষ আলামিনার তানভীর, ওই মামলার বিথিকা কোনো পক্ষ না। এখন ওই মামলায় যদি কোনো ডিক্রি দেয়, দেখা গেল যে ডিক্রি দ্বারা বিথিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বা ডিক্রিতে বিথিকার একটা স্বার্থ আছে, তাহলে বিথিকা যদিও পক্ষ না, তারপরেও সে কি করতে পারে? আপিল করতে পারে। তার মানে আপিল করার জন্য কি মামলার পক্ষ হওয়া দরকার? দরকার না। দেখেন, আদালতের রায় বা ডিক্রি দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রহীতা, ওই একই কথা। তো এতটুকু মনে রাখেন, যদি কখনো প্রশ্ন আসে যে কে আপিল করতে পারে, এটা কি কোথাও বলা আছে? বলা নাই। বিচারিক নজির অনুযায়ী যে সংক্ষুব্ধ, যার স্বার্থ আছে, সেই কি করতে পারে বলেন? আপিল করতে পারে। এখন আমরা চলে আসি আপিল দায়ের এবং দায়েরের সময়। আপিল দায়ের এবং আপিল দায়েরের সময় একটা জিনিস দেখেন, আমরা আমরা যখন একেবারে ওই যে দেওয়ানি আদালতের এখতিয়ার পড়েছিলাম, এখতিয়ার সম্পর্কে আহ মানে এখতিয়ার তো আমরা 3 ভাগে ভাগ করছিলাম। একটা হলো বিষয়বস্তুগত এখতিয়ার, একটা হলো আর্থিক এখতিয়ার, আর একটা হলো আপনার কি আঞ্চলিক এখতিয়ার। তো আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে ওই আপনার তামাদি আর্থিক এখতিয়ারের সিভিল কোর্টস অ্যাক্টের 20 আর 21 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে দেওয়ানি আপিল দায়ের করা যায় 2টা আদালতে, জেলা পর্যায়ে হলে জেলা জজ আদালত আর হাইকোর্ট বিভাগে। এখন ফৌজদারি আপিল থেকে দেওয়ানি আপিল সোজা। কোন মামলার মূল্যমান যদি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপিলটা হবে জেলা জজ আদালতে। আর মামলার মূল্যমান যদি 5 কোটি টাকার বেশি হয়, তাহলে আপিলটা হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এবং এখানে আরেকটা জিনিস, আপনি যখন জেলা জজ আদালতে আপিল করবেন, তামাদি মেয়াদ 30 দিন। যখন আপনি হাইকোর্ট বিভাগে যাবেন, তখন তামাদি মেয়াদ 90 দিন। এখন আমরা এখানে যে ভুলটা করি আর কি, যে ফৌজদারি কার্যবিধিতে
দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট কোর্টে 30 দিন, হাইকোর্টে গেলে 60 দিন। হাইকোর্টে গেলে কয়দিন? 60 দিন। ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যদি বলি তো ওইটা আমরা তালে তালে দেওয়ানি তো বলে ফেলি হাইকোর্টে 60 দিন, বাট অ্যাকচুয়ালি দেওয়ানি মামলায় যদি আপনি হাইকোর্টে আপিল করেন তাহলে তামাদি মেয়াদ কতদিন ভাই? 90 দিন। আর জেলা জজের কাছে করলে কয়দিন? 30 দিন। আর কখন কোথায় আপিল হবে? 5 কোটি টাকা পর্যন্ত কার কাছে? জেলা জজের কাছে। আর 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্টে। ধন্যবাদ। দেখেন এখন তাহলে এখানে যদি দেখি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ 5 কোটি টাকার নিম্নের মোকদ্দমার ক্ষেত্রে, মানে ওনাদের তো সহকারী জজ আর সিনিয়র সহকারী জজ তো 5 কোটি হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওনার সিনিয়র সহকারী জজের সর্বোচ্চ লিমিট কত? 25 লাখ। আর যুগ্ম জেলা জজ তো অসীম যদিও হয়, বাট 5 কোটি টাকা পর্যন্ত হইলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে কার কাছে? ডিগ্রি বা আদেশ হতে তারিখ হতে 30 দিনের মধ্যে জেলা জজ কোর্টে। আর যুগ্ম জেলা জজ যদি 5 কোটি টাকার বেশি দেয় তাহলে কোথায়? হাইকোর্ট বিভাগে ডিগ্রি বা আদেশের তারিখ হইতে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। তো জেনে রাখা ভালোতে যদি আমরা চলে আসি, দেখেন দেওয়ানি মকদ্দমার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অধীন আপিল করা যায়, আন্ডারলাইন করেন, হাইকোর্ট বিভাগে আর কার কাছে? জেলা জজের নিকট। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজের যে ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি না, ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করতে হবে। আর আহ, পরেরটা দেখেন, যুগ্ম জেলা জজের যে ক্ষেত্রে মকদ্দমার মূল্যমান 5 কোটি টাকার বেশি, ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা জজ ও জেলা জজের ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। যেটা গুরুত্বপূর্ণ সেটা এখানে দেখেন যে দেওয়ানি আদালতের রায় বা ডিগ্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে আপিল করতে হবে তার তামাদি আইন 1908-এর প্রথম শিডিউলের 152 এবং 156 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এক গোল দিবেন, 152 অনুচ্ছেদ অনুযায়ী জেলা জজের নিকট আপিল করতে হবে 30 দিনের মধ্যে 152-তে, এবং 156 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে কয় দিনের মধ্যে? 90 দিনের। তো আমরা এখানে যদি বিগত বছর, তাহলে যদি এইভাবে বলে যে জেলা জজের নিকট আপিল করতে হবে কত অনুচ্ছেদে? 152 কতদিন? 30 দিন। আর হাইকোর্ট বিভাগে আপিল কতদিন? কতদিন? 90 দিন, 156 অনুচ্ছেদ। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখি যে সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কতদিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায়? কতদিন? 30 দিন। তারপরেরটা দেখেন যে সহকারী জজ আদালত প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কতদিনের মধ্যে আপিল দায়ের করতে হয়? একই উত্তর, কত? 30 দিন। কত অনুচ্ছেদ? 152। তো আমরা যদি সেলফ প্র্যাকটিসে চলে আসি, সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন মোটামুটি আছে এগুলা পারবেন। আহ নামাজ যেহেতু আজান দিয়েছে, নামাজের পর আমরা শুরু করব যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় 96 ধারা থেকে শুরু করব। তো আপাতত একটু বিরতি। ধন্যবাদ। তো দেখেন আমরা পড়া শুরু করি। যে সকল ক্ষেত্রে আপিল করা যায়, মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল ধারা 96 থেকে 99, আদেশ হচ্ছে কত? 41। আর আদেশের বিরুদ্ধে আপিল ধারা 104 থেকে 106, আদেশ কত? 43। তো এখন আমরা দেখব মূল বা আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। দেখেন দেওয়ানি কার্যবিধির 96 ধারায় এবং 41 আদেশে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই 96 ধারাটা আন্ডারলাইন করেন যে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল বা আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। দেওয়ানি কার্যবিধির 96 ধারায় বলা হয়েছে আদি এখতিয়ার, এটা একটু গোল দেন, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। An appeal shall lie from every decree passed by any court exercising original jurisdiction to the court authorized to hear appeals from. অর্থাৎ আদি আদালত কোন ডিক্রি প্রদান করলে সেই ডিক্রির বিরুদ্ধে যে আদালতে আপিল দায়ের করা যায় সেখানে আপিল দায়ের করতে হবে। এটা বলছে 96 সাবসেকশন 1। তাহলে 96 সাবসেকশন 1 এর বিষয়বস্তু হলো যে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল আদালতে আপিল দায়ের করা যাবে। সাবসেকশন 2 দেখেন, একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়। An appeal may lie from an original decree passed ex parte. একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়, অর্থাৎ একতরফা ডিক্রি দিলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। এই রুবেল সাহেব বলেন যে এক্স পার্টি ডিক্রি বা একতরফা ডিক্রি কাকে বলে, কখন দেয়? কেউ বলবেন না, রুবেললে বলতে দেন। এক্সপার্টের ডিগ্রি হুম ডিগ্রি ছিল তখন তো ওই ডিগ্রি
ওই ডিগ্রিতে বলছি। আচ্ছা, কেউ ডিগ্রি বলবেন না। অনেক জায়গায় একজন ওই শিক্ষানবিশ গ্রুপে একজন প্রশ্ন করছে যে ট্রান্সফার অফ ডিগ্রিজ এখন আমার সামনে প্রশ্ন আসছেই তো সপ্তাহখানিক আগে। এখন ওই জায়গায় যে ধারাগুলো আছে, আমি বললাম যে দেওয়ানি কার্যবিধিতে আবার ডিগ্রি আসলো কবে, মানে আমিও কনফিউজড হয়ে গেছে, ডিগ্রি কি এমন ধারা জানা নাই। পরে দেখলাম যে এটা ডিগ্রি না, এটা হবে কি ডিগ্রি, ওই যে 39 ধারায় ট্রান্সফার অফ ডিগ্রি। বলেন রুবেল, বলেন। স্যার মামলা করার পরে ওই যথাযথভাবে বিবাদীর প্রতি সমন দেবে, সমাধান করে আপনার শুনানির দিন যদি বাদী উপস্থিত থাকেন, বিবাদী উপস্থিত থাকে, তখন স্যার বিবাদী উপস্থিত থাকবে। তার বিবাদী যদি উপস্থিত না থাকে হুম। আর বাদী যদি উপস্থিত থাকে, জি। তখন তার শুনানি হলে তখন আদালত আপনার বাদীর পক্ষে একতরফা ডিক্রি দিতে পারে। এটা আছে কোথায়? এইটুকু শুনতে পারেন নাই? না স্যার, এটা কোথায় আছে? বলছি স্যার, আচ্ছা বলেন কোথায় আছে, বলেন একতরফা ডিক্রি কোথায় আছে বলেন। আচ্ছা বলেন, কেন আপনাদের বলতে নিষেধ করছি না? দেন বিথিকা যেহেতু আসতেছেন, বিথিকাই বলেন যে একতরফা ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার আছে বলেন। বলেন। না, আমাকে জিজ্ঞেস করছে না, আমি বুঝতেছি না। একতরফা ডিক্রির বিরুদ্ধে কি কি প্রতিকার আছে? আপিল তো করা যায়, 96 তুই তো বললো আপিল করা যায়, আর কি কি আছে? তো পারা উচিত। এক ডিগ্রি একতরফা ডিগ্রি পায় কিনা স্যার, বা পায় কিনা পাই তো। কিনা বিভাগ সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য আছে। বলেন। মোট 4টে প্রতিকার আছে, একটা জানি আপিল করা যায়, আর 3টা কি? বাকি 3টা বলেন। তানভীর পারবেন? মনে আছে? না না, ওরকম কিছু না। আরিফ সাহেব বলেন তো, আরিফ সাহেব। স্যার ডিগ্রি রদের আবেদন করা যায় কততে? না, দেশের নয়, না দেশের নয় তো। সরাসরি নয় কহ স্যার। দারুন। আপনাদের আগের দিন বেত আনতে বলছিলাম, আনছেন? আপনাদের এলাকায় নাই বেত? এই একতরফা ডিক্রি শুনানির দিন যদি বিবাদী আসে নাই, বাদী আসছে, আদালত যদি দেখে যে সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছে, তখন আদালত একতরফা ডিক্রি প্রদান করতে পারে 9 দেশের 6 বিধিতে। একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার, প্রথম প্রতিকার, এটা 96 ধারা অনুসারে আপিল দায়ের করতে পারে। আপনি যদি আপিল করে উচ্চ আদালতে, আপনি যদি উচ্চ আদালতে আপিল না করতে চান, আপনি একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারেন 9 দেশের 13 বিধিতে, অথবা একতরফা ডিক্রি সরাসরি রদের আবেদন করতে পারেন 9 দেশের 13 কতে। তবে এক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ বা খরচ দিতে হবে 3000 টাকা। এছাড়াও 47 আদেশের 1 বিধিতে রিভিউ আবেদন করা যেতে পারে। একতরফা ডিগ্রি পারতেছেন না, আর একতরফা নিষ্পত্তি কি জিজ্ঞেস করবো? আসমা খানম বলেন, একতরফা নিষ্পত্তি কাকে বলে? এক্সপার্টি ডিসপোজাল কাকে বলে? কি জিনিসটা কি? স্বপন সাহেব, কাকে বলে একতরফা নিষ্পত্তি? মিতা? জি। হ্যাঁ, মোট হলো 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে যদি বিবাদে ব্যর্থ হয়, তাহলে একতরফা নিষ্পত্তি করতে পারে। একতরফা নিষ্পত্তি একটা আপিল অযোগ্য আদেশ। এক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে কি? রিভিশন দায়ের করা। 8 আদেশের 1 বিধি, 8 আদেশের 1 বিধি। যাই হোক, দেখেন তাহলে একতরফা মূল ডিক্রি হতেও আপিল দায়ের করা যায়। এটা আমরা পেলাম 96 কত 2। পক্ষগণের সম্মতিতে, গোল্ডেন, পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি প্রদান করে থাকলে তা হতে আপিল চলবে না। পক্ষগণের সম্মতিতে মানে হলো আপনার মানে কম্প্রোমাইজ ডিক্রি বা সোলে ডিক্রি। সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এটা কত বলছে? 96 কত 3। এখন যারা মনে নাই সোলে ডিক্রি কাকে বলে, সোলে ডিক্রি হলো যে বাদী বিবাদী আপোষ মীমাংসা করার ফলে আদালতে যখন জানায়, আদালত যে ডিক্রি প্রদান করে তারে বলে সোলে ডিক্রি। সোলে ডিক্রি সম্পর্কে আলোচনা করছে 23 আদেশের 3 বিধিতে, এবং সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল যে করা যাবে না এই বিধানটা আছে 96 সাবসেকশন কত বলেন 3। সুতরাং দেখেন, সুতরাং আইনে
অন্য কিছু না বলা না থাকলে প্রত্যেক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। আদালত কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা নির্ধারণ করতে দেখতে হবে। আদালতের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা নির্ধারণ করতে দেখতে হবে। দেখেন সিদ্ধান্তটি ডিক্রি কিনা, যদি ডিক্রি হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে বলে ধরে নিতে হবে। সাধারণত সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, দুই একটা ব্যতিক্রম ছাড়া। সেই ব্যতিক্রম গুলো আসতেছে একটু পরে। দেখেন ডিক্রিটি কোন আদালত দিয়েছে, যদি ডিক্রিটি আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত বা বিচারিক আদালত যেমন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ মোকদ্দমার বিচারে প্রদান করে থাকে, শুধুমাত্র সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে যে ডিক্রিটা আদি আদালত দিছে সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। 3 নম্বর দেখেন ডিক্রিটির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ আছে কিনা। যদি আইনে নিষেধ থাকে তাহলে সেটা ডিক্রি হলেও তার বিরুদ্ধে আপিল করা যাবে। এখন আপনারা যদি প্রশ্ন করে যে কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, এর আপনি অ্যাকচুয়ালি এর উত্তর জানেন, কিন্তু প্রথম দিকে যখন শুনবেন আপনার মনে হবে যে আমি তো মনে নাই তো কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। দেখেন মাত্রই পেলাম 93 বলছে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। যাবে না। আমরা জানি মধ্যস্থতায় যদি ডিক্রি দেয় 89 কর 12 বলছে কি আপিল করা যাবে না, যাবে। ইভু করে। দুইটা পাইছি না। দেখেন আপিল আদালত যদি কোনো ডিক্রি দেয় এটার বিরুদ্ধেও কি আপিল করা যাবে না। 3টা পাইছি। এছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায় যদি কোনো ডিক্রি দেয় কি আপিল করা যাবে না। তাহলে এই আর কি দেখেন দেওয়ানি এইগুলা ছাড়া আর সকল ডিক্রির বিরুদ্ধে কি আপিল করা যাবে। দেওয়ানি কার্যবিধির 2-2 ধারা অনুযায়ী আরজি নাকচ রিজেকশন অফ ক্লেইম একটি ডিগ্রি। যেহেতু 2-2 ধারায় আরজি নাকচ একটি ডিগ্রি হিসেবে উল্লেখ করা হয়েছে তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। আবার 93-2 ধারায় বলা হয়েছে একতরফা ডিগ্রি হতেও আপিল করা যায়। তো আমরা এখন চলে আসি। দেখেন যে যে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষেধ, এই যে যা আপনাদের বললাম সেগুলাই দেখেন। ডিগ্রি হলেও নিম্নলিখিত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কারণ এই সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা আইনে নিষিদ্ধ। যথা এই যে দেখেন আন্ডারলাইন করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায়, কত ধারায় 9 ধারায় আদালত কর্তৃক প্রদত্ত কোনো সিদ্ধান্ত ডিগ্রি হলেও তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় না আপিল করা যায় না, কারণ এই আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল, আন্ডারলাইন করবেন আপিল বা রিভিউ দায়ের করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন পড়বো তখন তো আলাদাভাবে জানবোই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলার ক্ষেত্রে আপিলও করা, ডিগ্রি দিলে আপিলও করা যায় না, রিভিউও করা যায় না। তারপরে দেখেন দেওয়ানি কার্যবিধির 93-3 ধারায় বলা হয়েছে আদালত পক্ষদ্বয়ের সম্মতিতে আপোষ বা সলি ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি দিলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। আদেশ 23-3 বিধি অনুযায়ী আদালত আপোষ ডিগ্রি বা সম্মতি সূচক ডিগ্রি দিয়ে থাকে এবং এমন ডিগ্রির বিরুদ্ধে কি করা যায় না আপিল করা যায় না। আচ্ছা দেখেন এই বলেন রতিন সাহেব, সোলে ডিগ্রির বিরুদ্ধে তো আপিল করা যায় না 93-3 বলতেছে। সোলে ডিগ্রিটা দেয় তো কত 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 আদেশের কত বিধিতে, রতিন সাহেব বলতে দেন কত আদেশের কত বিধিতে, 23 আদেশের 3 বিধিতে। কিন্তু কেউ বলবেন না, ওনারা বলতে দেন 23 আদেশের 3 বিধি একটা আপিলযোগ্য আদেশ। একবার বলতেছে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, আবার 43 আদেশ যদি আমরা দেখি 23 আদেশের 3 বিধি একটা আপিলযোগ্য আদেশ। কেন বলেন, প্রশ্ন বুঝতেন? সোলে ডিগ্রি দেয় 23 আদেশের 3 বিধিতে এবং 96-3 ধারায় বলছে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। কিন্তু আমরা যদি 43 আদেশে মোট 25টা আদেশ আছে, সেই আদেশের লিস্ট যদি চেক করি সে জায়গায় বলছে 23 আদেশের 3 বিধি একটা আপিলযোগ্য আদেশ। তাহলে 96-3 বললে আপিল করা যাবে না, আবার 43 আদেশের বললো 23 আদেশের 3 বিধি আপিলযোগ্য আদেশ। কেন পড়াইছি আমি আপনাদের, রতিন সাহেব বলেন। কেউ বলা যাবে না, চুপ। বলতেছি না। কথা বললে 100 টাকা বের করতে হবে। আশরাফুল বলেন। করণিক ভুল বা আক্ষরিক ভুল হয়। আর কেউ কথা বলবে না, সুমন সেন। ও সরি মনে পড়ছে আর বলা যাবে না আপনার সময় কি অস্বীকৃতি জানায় ব্যাখ্যা দেন। লিপি তো আমাদের সাথে অনলাইনে ক্লাস আছে। লিপিবদ্ধগত অস্বীকৃতি মানে কি বলেন? এই মিতা বলেন তো, মিতা। এই সাইলেন্স। স্যার আমাদের একটু জিজ্ঞাসা করেন।
বলেন সিরাজুল হক সাহেব বলেন। স্যার কম্প্রোমাইজ ডিগ্রিতে যখন আছে উভয় পক্ষ রাজি এবং আদালতও রাজি, সেই ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ ডিগ্রি দেওয়ার পর আপিল করতে যায় সেই ক্ষেত্রে আপিল করা যাবে না। কিন্তু যখন কম্প্রোমাইজ ডিগ্রিতে উভয় পক্ষ রাজি কিন্তু আদালত এই আছে অস্বীকার করতেছে, সেই সময় যদি এরকম অস্বীকার করে সেই ক্ষেত্রে আপিল করা যাবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সিরাজুল হক সাহেব। তারপরে দেখেন আমরা ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের কোর্টস অফ স্মল কজেস প্রদত্ত কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। 25 ধারায় বলতেছে যে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন, ওই আইনের 25 ধারায়, যে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো ডিগ্রি দেয় তার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। সব শেষে দেখেন আপিল শুনানি শেষে আদালত কোনো ডিগ্রি দিলে, আপিল আদালত, এটা একটু বলতেন, আপিল শুনানি শেষে কোন আদালত ডিগ্রিটা দিচ্ছে, আপিল আদালত কোন ডিগ্রি দিলে উক্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এখানে আরেকটা জিনিস লেখা নাই, সেটা হলো ওই যে পরে আছে অবশ্য, যে মধ্যস্থতা ডিগ্রির বিরুদ্ধেও কি আপিল করা যাবে না। উপর উল্লিখিত ক্ষেত্রে যেহেতু আপিল করা যায় না, তাই এই সকল ডিগ্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে। অন্যদিকে 89 ক এর 12 ধারা অনুযায়ী মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিগ্রি দিলে তার বিরুদ্ধে কোনরূপ আপিল বা রিভিশন করা যাবে না। মধ্যস্থতার ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিশন করা যায় না, করা যায় কি রিভিউ। আর সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যায় না, করা যায় হচ্ছে কি। দারুণ একটা বিষয়। তো আমরা আমরা চলে আসি, দেখেন উদাহরণ 1, এ বি এর বিরুদ্ধে সহকারী জজ আদালতে একটি চুক্তি রদের মকদ্দমা দায়ের করে। আরিফ মামলা করছে বদরুলের বিরুদ্ধে। চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অনুচিত প্রভাব থাকায়, মানে আনডিউ ইনফ্লুয়েন্স থাকায় আদালত চুক্তিটি বাদী কর্তৃক বাতিলযোগ্য হিসেবে গণ্য করে এবং চুক্তিটি রদের ডিগ্রি প্রদান করে। যেহেতু বিচারিক আদালত বা আদি এখতিয়ার প্রয়োগকারী সহকারী জজ কর্তৃক চুক্তি রদের ডিগ্রি প্রদান করা হয়েছে, সেহেতু উক্ত ডিগ্রিটি আপিলযোগ্য ডিগ্রি এবং এর বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করা যাবে। কারণ ডিগ্রিটা দিছে চুক্তি রদের মামলায়, চুক্তি রদের মামলা করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায়, এবং এটা যেহেতু জেলা সহকারী জজ ডিগ্রিটা দিছে, সো এর বিরুদ্ধে জেলা জজের কাছে আপিল করা যাবে। কিন্তু পরে দেখেন জেলা জজ আপিল শুনানি শেষে চুক্তি রদের ডিগ্রি বহাল রাখে, জেলা জজ আবার আপিলে ওই ডিগ্রিটা কি রাখছে, বহাল রাখছে। এখন এই যে যে মানে আপিল আদালত ডিগ্রি দিছে, জেলা জজের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না, কারণ এটা কিন্তু আদি ডিগ্রি না। এই ডিগ্রিটা দিছে কে, আপিল আদালত। কারণ জেলা জজ সিদ্ধান্ত দিয়েছে আপিল শুনানি শেষে এবং দেওয়ানি মকদ্দমায় দ্বিতীয় আপিল চলে না, তাই এই ক্ষেত্রে কি করা যাবে, রিভিশন করা যাবে। বুঝতে পারছেন? তো আর একটা কথা হচ্ছে যে যদি কখনো এইভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালতের ডিগ্রির বিরুদ্ধে আপিলের বিধান ছিল কত আদেশে, আপিল আদালতের ডিগ্রির বিরুদ্ধে আপিলের বিধান ছিল কত আদেশে, আজকেই বলছিলাম 42 আদেশে। কত আদেশে, 42 আদেশে। ধরেন আপনার এগেনস্টে একটা, আমি আর আপনি একটা পক্ষ, আপনার এগেনস্টে ডিগ্রি গেল, হুম আপনি আপিল করলেন, হুম আমার তো এগেনস্টে ছিল না, হুম আমার আপিল আদালতে আপনি আপিল করলেন, জেলা জজ আদালতে, হুম ওইখানে যে ডিগ্রি দিল সেটা আবার আমার এগেনস্টে গেল। হুম তো এই ক্ষেত্রে কি আমি ফার্স্ট ডিগ্রি হিসেবে count না করতে পারবো না? না, আপনার রিভিশন। রিভিশন, জি না আমি আমার কায়েম অধিকার প্রয়োগ করতে পারবো না, দেখতে হবে যে ডিগ্রিটা যদি আদি আদালত দিত তাইলে আপিল করা যাইতো, আর আদি আদালত না দিয়ে যদি আপিল আদালত দেয় তাহলে যেই হোক না কেন আপিল করা যাবে না, করতে হবে কি, রিভিশন। আমি প্রথমবার করলেও আমার ওই হ্যাঁ কিছু করার নেই। জি। উদাহরণ 2 দেখেন, উদাহরণ 2, আরিফ বদরুলকে আইনগত পন্থা ব্যতীত বলপূর্বক দখলচ্যুত করে। বদরুল দখল উদ্ধারের জন্য আরিফের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করবে 9 ধারায় সহকারী জজের নিকট মকদ্দমা দায়ের করে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয় ধারায়, সহকারী জজ সম্পত্তির দখল বদরুলের নিকট অর্পণের জন্য ডিক্রি প্রদান করে, মানে 9 ধারার মামলায় উনি ডিক্রি দিছে। ডিক্রিটি প্রদান করেছে আদি এখতিয়ার প্রয়োগকারী বা বিচারিক আদালত তথা সহকারী জজ, সেহেতু এটা একটা কি আপিল যোগ্য ডিক্রি। কিন্তু যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় বলা হয়েছে এই ধারার অধীন প্রদত্ত কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ চলবে না, সেহেতু বিচারিক আদালত ডিক্রিটি দিলেও এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। কেন যাচ্ছে না বলেন তো? কারণ এই এই ডিক্রিটা দিচ্ছে কোন মামলায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলায়। 9 ধারার মামলায় ডিক্রি দিলে এর বিরুদ্ধে আপিল বা রিভিউ করা
যায় না। তো সেই ক্ষেত্রে একমাত্র প্রতিকার হচ্ছে কি, রিভিশন। যে জায়গায় আপিল করা যায় না সেই জায়গায় কি করা যাবে, রিভিশন। আমরা চলে আসি সংক্ষেপে মনে রাখুন বা জেনে রাখা ভালো। দেখেন, একমাত্র আদি এখতিয়ার প্রয়োগকারী আদালতের কোর্ট এক্সারসাইজিং অরিজিনাল জুরিসডিকশন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়। আর অর্থাৎ আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, আন্ডারলাইন করেন, আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না। সুতরাং দেওয়ানি কার্যবিধির অধীন, আন্ডারলাইন করবেন, দ্বিতীয় আপিলের কোনো সুযোগ নেই। যেমন সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জজের নিকট আপিল করা হলো, আপিল শুনানি শেষে আদালত ডিক্রি দিল, জেলা জজের উক্ত ডিক্রির বিরুদ্ধে পুনরায় আপিল করা যাবে না, কারণ এই মামলায় প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে ইতিমধ্যে একবার আপিল করা হয়েছে এবং এই ক্ষেত্রে দ্বিতীয় আপিলের কোনো কি নাই, সুযোগ নাই। তো এক্ষেত্রে দেখেন, আপিলে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে, তাহলে যদি আপিলে যদি কোনো ডিক্রি দেয় সেটার বিরুদ্ধে কি করা যায়, রিভিউ বা রিভিশন। আর একতরফা মূল ডিক্রির বিরুদ্ধেও আপিল করা যায়। কত ধারায় বলছে, পাশে লিখে রাখেন, 96 এর সাবসেকশন কত, 2। একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় এই কথাটা বলা হয়েছে 96 এর সাবসেকশন 2। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি যে আপোষমূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়। আপোষমূলক মানে সোলে ডিক্রি, কিসে, রিভিশনে। সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কিসে আসে, রিভিশনে। কারণ বিথিকা বলেন সোলে ডিক্রির বিরুদ্ধে যে আপিল করা যায় না, এটা কোথায় বলা আছে, 96 আপনি তো বাই বাই গিয়ে ফেল করবেন প্রিলি রিটেন পাস করার পরে, তারপরে ওই ভাই ভাই যখন বিচারপতি জিজ্ঞেস করবেন একেবারে হাসি দিয়েছেন, উনি তো মানে কি, আপনি তো খুশি কেন? আমি আসলে বলে ফেলাইছি আপনি তো বিয়ে করতেন। দেখেন, আমার তো আর কিছু হলে তো বিয়ে করতে বলতেন না। আর দেখেন, না আর দিদি কিন্তু কিন্তু বিয়ে হ্যাঁ বলেন তুষার, বলেন। স্যার এই যে বিথিকা দিদি, স্যার ওই যে আপনার যে ইতিপূর্বে স্যার ইউটিউবে ওই এনার নামে যে বিথিকা বিশ্বাস স্যার, ইনি কি সেই এই দিদি? ইনি সেই দিদি। দিদিকে একদিন ভিডিওতে লাইভে আনা হবে, যে আমার ইউটিউবে অনেক কমেন্ট আছে যে বিথিকা দিদির কি খবর। জি, জি স্যার। দেখছেন পেলে আপনার এই যে যে তুষার আছে আমাদের সাথে নীলফামারী থেকে, নীলফামারী ডোমার। তো দেখেন, জি স্যার। নিম্নোক্ত কোন রায়ের বিরুদ্ধে আপিল চলবে না, পক্ষগণের সম্মতি ভিত্তিক ডিক্রি। 3 নম্বরে দেখেন, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না। একতরফা ডিক্রির বিরুদ্ধে যায়, একতরফা খারিজের ক্ষেত্রে যায়, কখনো কখনো যায়, দোতরফা ডিক্রির বিরুদ্ধে যায়, দোতরফা। আবার কেউ বলতে পারেন যে দোতরফা কি, দোতরফা মানে যে জায়গায় দুই পক্ষই কন্টেস্ট করছে, দুই পক্ষের উপস্থিতিতে বিচার শেষ করে ডিক্রি দিছে, এটা বলে দোতরফা। পক্ষদের সম্মতিমূলক ডিক্রির বিরুদ্ধে কি করা যায় না, আপিল করা যায় না। একেবারে সবশেষের প্রশ্নটা, 5 নাম্বার প্রশ্নটা দেখেন, চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে। চূড়ান্ত ডিক্রি প্রচার করার পর চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল। শুনেন, আমরা জানি যে কিছু কিছু মামলায় ডিক্রি হয় কয়টা, 2টা। এখন কিছু কিছু মামলায় ডিক্রি 2টা হয়, যেরকম উদাহরণস্বরূপ বলা যায় ফরক্লোজার রিডিমশন, তারপরে মিন প্রফিট, দখল পুনরুদ্ধার, এরপরে আপনার বাটোয়ারা পার্টিশন সুটে ডিক্রি হয় কয়টা, 2টা। এখন যখন মামলা চলাকালীন সময়ে প্রাথমিক ডিক্রি দিল, আপনি যদি প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ হন, তাহলে প্রাথমিক ডিক্রি পাওয়ার পরই আপনাকে আপিলটা দায়ের করতে হবে। আপনি প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করেন নাই, চূড়ান্ত ডিক্রি যখন দিয়ে দিল, তখন আর আপনি প্রাথমিক ডিক্রি রিলেটেড কোনো কথা উত্থাপন করতে পারবেন না। তখন যদি আপনি আপিল করতে চান, আপনাকে আপিল করতে হবে ওই চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে। কিন্তু যেহেতু আপনি প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আগে কোনো পদক্ষেপ নেন নাই, ধরে নেওয়া হবে ওই রিলেটেড কথাবার্তা আপনার আর এখন নাই। বুঝতে পারছেন? তো এই দেখেন, ব্যাখ্যাটা দেখি। প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে ব্যর্থ হলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে যখন আপিল করবে, আন্ডারলাইন করবেন, তখন প্রাথমিক ডিক্রির বিষয়ে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না, ধারা 97। আমাদের দেওয়ানি কার্যবিধির 97 ধারায় বলছে যে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে যদি আপনি আপিল না করেন, তাহলে যখন চূড়ান্ত ডিক্রি দিল তখন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধেই আপিল করবেন, তখন আর এই প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আর কথা বলা যাবে না। এটা অনেকটা আমাদের ওই কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার মতো বিধান। বিকাশ বলেন, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কত ধারায় আছে? আশরাফুল কোথায় আছে? কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা কত ধারায় আছে? 11-4 দেখেন। অর্থাৎ প্রাথমিক
ডিক্রি প্রদত্ত হলে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হবে। জাহিদ আলামিন সাহেব বলেন, যেহেতু বলছেনই, বলেন তো কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম বলেন তো, যে যে জায়গায় মামলা করা যাবে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা দ্বারা বাড়িতে হবে না। ব্যতিক্রম না, হুম। রাস্তা কিন্তু পড়ে না, সেক্ষেত্রে ব্যতিক্রম হয় না। এর ব্যতিক্রম হচ্ছে কোন জায়গা? অপশন দেন তো ভাই, মনে করতেছি একটা অপশন দেন। স্বপন সাহেব, এই অনলাইনের কেউ জানেন কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার একটা ব্যতিক্রম পারেন? খুব সোজা। স্যার ব্যাপারটা কি এরকম যে আমি কাউকে গুরুতর আহত করলাম, আমার বিরুদ্ধে গুরুতর আঘাতের মামলা হইলো এবং এই মামলা নিষ্পত্তি হয়ে গেল, পরবর্তীতে ওই লোকটা আমার এই গুরুতর আঘাতের ফলশ্রুতিতে ফৌজদারিতে মারা গেল। ভাই, আপনি চলে গেছেন ফৌজদারিতে। ঠিক আছে, প্রতারণার কথা মিল করতেছেন নাকি ভাই? যদি ফৌজদারিতে গেলেন, শুনেন সহজ কথা, আমরা 9 ধারার মামলা খারিজ হইলে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারার মামলা খারিজ হইলে আমি আবার 8 ও 42 ধারা মামলা করতে পারি। 9 ধারায় আসতে বলছে যে দখল চাই, দখল তো 9 ধারার মামলা আমি হেরে গেছি, পরে 8 ও 42 তো দখল প্লাস সত্য, তখন আদালত আপনারে বলবে না যে আগের দখলে তো আপনি হারছেন, বা আগে তো আগের মামলায় আপনি সত্য দেখাইতে পারেন, যেহেতু আপনি দেখান নাই এখন আর হবে না, এই কথা বলবে না। কারণ এই ওনারাই বৈধতা দিয়েছে, 9 ধারার মধ্যে বলা আছে যে 9 ধারার মামলায় হারলেও পরবর্তীতে সত্য চাওয়া যাবে। জি স্যার, মনে পড়ছে, বলছিলেন আপনি। দেখেন, তখন আর আমরা যেখানে ছিলাম আর কি, অর্থাৎ প্রাথমিক ডিগ্রি প্রদত্ত হলে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হবে, এবং আপিল না করা হলে যখন চূড়ান্ত ডিগ্রি দেওয়া হবে তখন আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এমনকি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হলে সেখানে প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। তাহলে 97 ধারার কথা বুঝতে পারছেন, যে প্রাথমিক ডিগ্রি দিলে ওই ওই সময় আপিল করতে হবে। আপনি প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে আপিল করেন নাই, পরবর্তীতে আর কি আপিল করা যাবে? পাপিয়া বলেন, চূড়ান্ত ডিগ্রি দিলে তখন আর প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যাবে না। তো এখন আমরা চলে আসি, এখানে যে প্রশ্ন মোটামুটি আছে এগুলো পারবেন। 12 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 12 নম্বর, আপনাদের পুরাতন বই পঞ্চম সংস্করণ বইয়ের 12 নম্বর। 12 নম্বরের বিষয়বস্তু হচ্ছে মোটামুটি 99 ধারা, যে কোনো ডিগ্রি পরিবর্তন বা সংশোধন করা যাবে যদি এটা মকদ্দমার গুণাগুণকে প্রভাবিত করে বা এখতিয়ারকে প্রভাবিত করে। ধারা 99, এই জায়গায় ব্যাখ্যাতে 99 ধারার কথা একটু বলা আছে, এটা একটু পড়ি দেখেন। যদি কোনো সিদ্ধান্ত যেটা গুণাগুণের ভিত্তিতে সঠিক এবং এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক দেওয়া হয়, সেক্ষেত্রে শুধুমাত্র মকদ্দমার কার্যক্রমের কোনো ভুল, আন্ডারলাইন করেন, ত্রুটি অনিয়ম, মকদ্দমার পক্ষ বা কারণের অপসংযোগের কারণে উক্ত ডিক্রিটি পরিবর্তন সংশোধন করা যাবে না বা ফেরত পাঠানো যাবে না। পাশে একটু লিখে রাখেন স্টার দিয়ে, যে সাক্ষ্য আইনের 167 ধারার ন্যায়, সাক্ষ্য আইনের 167 ধারার ন্যায়। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। আমাদের দেওয়ানি কার্যবিধির যে 99 ধারা, এটা হচ্ছে সাক্ষ্য আইনের কোন ধারার ন্যায়? 167। দেওয়ানি কার্যবিধির 99 ধারায় বলতেছে যে যদি আপনার মামলায় ধরেন এখতিয়ারগত ত্রুটি আছে, এখতিয়ারগত ত্রুটি, মামলা হওয়ার কথা ছিল কোটালীপাড়া, হয়ে গেছে আমাদের গৌরনদী, বা মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হয়েছে, মানে যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে করে নাই, আর একজন রে করছে, কিন্তু বা কেউ কোনো সাক্ষ্য, মানে এই এই সকল ভুল ছিল, বাট যদি আপিল আদালত দেখে যে এই মামলায় এই এখতিয়ারগত ত্রুটি হয়েছে, ঠিক আছে, বাট এই মামলায় ন্যায় বিচার ব্যাহত হয় নাই, মানে এই ত্রুটির কারণে মামলা ডিক্রি ঠিকঠাকই আছে, শুধুমাত্র এই ত্রুটির কারণে কিছু যায় আসে না, তাহলে এই ক্ষেত্রে আপিল আদালত শুধুমাত্র ওই ওইটুকু ত্রুটির কারণে ওই ডিক্রি পরিবর্তন বা সংশোধন করার আদেশ দিবে না। বুঝতে পারছেন? যদি দেখে যে এখতিয়ারগত ত্রুটি বা মিসজয়েন্ডার অফ পার্টিস বা কজেস, মিসজয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন, এগুলা যদি থাকে, বাট সার্বিক দিক বিবেচনায় দেখে যে মামলার ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে আপিল আদালত ডিক্রি কি পরিবর্তন বা সংশোধন করবে না। এটা বলছে কততে? 99 ধারায়। কিন্তু আমাদের সাক্ষ্য আইনের 167 ধারা এরকম একটা বিধান আছে, যখন আমরা 167 ধারা পড়বো, সাক্ষ্য আইনে জানবো, ওখানে বলা হয়েছে যে যে আপিল আদালত যদি দেখে যে বিচারিক আদালতের কারো সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল, বাট বিচারিক আদালত সাক্ষ্য গ্রহণ করে নাই, আবার আপিল আদালত যদি দেখে যে বিচারিক আদালতের কারো সাক্ষ্য গ্রহণ করার দরকার ছিল না, বাট সে শুধু শুধুই সাক্ষ্য গ্রহণ করছে, কিন্তু বিচারিক আদালত এই ভুলটুকু করলেও আপিল আদালত দেখলো যে
সার্বিকভাবে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, মানে এই ভুলটুকু করলেও তাতে মামলার ডিক্রি দেওয়াতে কোনো ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তখন আপিল আদালত এই মামলাটা আর বিচারিক আদালতের রিমান্ডে বা পুনর্বিচারে প্রেরণ করবেন না। এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের কত ধারায়? 167 ধারায়। তাহলে সাক্ষ্য আইনের 167 ধারা আর দেওয়ানি কার্যবিধির 99 ধারা বললাম কেন? ওই যে হালকা পাতলা যদি ভুল ত্রুটি থাকে, তাহলে আপিল আদালত যদি দেখে যে এই ভুল ত্রুটির কারণে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে আপিল আদালত 99 ধারায় বলছে দেওয়ানি কার্যবিধির ডিক্রি পরিবর্তন বা সংশোধন করবেন না। আর সাক্ষ্য আইনের 167 ধারায় বলছে আপিল আদালত এটা পুনর্বিচারে ফেরত পাঠাবেন। দেখেন আমরা আরেকটু পড়ি, চলে আসি আদেশ 41। আদেশ কি হয়েছে? 5:05 কেবল। দেখেন, আপিল সম্পর্কিত পদ্ধতিগত বিধান বা আদেশ 41। আপিল সম্পর্কিত পদ্ধতিগত বিধান 41 বিধিতে আপিল সংক্রান্ত পদ্ধতিগত বিধান, 41 বিধি বলছে বাট অ্যাকচুয়ালি হবে কি 41 আদেশে আপিল সংক্রান্ত পদ্ধতিগত বিধান আলোচনা করা হয়েছে। অর্থাৎ কিভাবে আপিল দায়ের করতে হবে, আপিলের শুনানি কখন হবে, শুনানি মুলতবি, আপিল শুনানির সময় হাজির না হলে ইত্যাদি নিয়ে আলোচনা করছে। প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো দেখেন বিধি এক আন্ডারলাইন করেন আপিলের আকার। আপিলের আকার দেখেন, প্রত্যেকটি আপিলের স্মারকলিপি, এটা আন্ডারলাইন করেন, মেমোরান্ডাম অফ আপিল আকারে দায়ের করতে হবে। স্মারকলিপির ইংরেজি কি? মেমোরান্ডাম। আর দেওয়ানি আপিল দায়ের করতে হয় স্মারকলিপি বা মেমোরান্ডাম আকারে। কিন্তু আমাদের যে ফৌজদারি আপিল, এটা 419 ধারায় বলছে এটা দায়ের হবে পিটিশন আকারে। কি আকারে? পিটিশন আকারে। তাহলে ফৌজদারি কার্যবিধির 419 ধারায় বলতেছে ফৌজদারি আপিল হবে কি আকারে? পিটিশন আকারে। আর দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 1 বিধিতে বলতেছে দেওয়ানি আপিল হবে কি আকারে? মেমোরান্ডাম বা স্মারকলিপি আকারে। বলেন তো তানবীর, যে দেওয়ানি মূল মামলা দায়ের হবে কি আকারে? আরজি দাখিলের মাধ্যমে। কত ধারায় বলছে এই কথাটা? কত ধারায়? ধারাই বলে দিলাম, আদেশের কথা বলি নাই। কত ধারায় বলছে? 26 ধারায়। কত ধারায়? 26 ধারায়। প্রতিটি দেওয়ানি মামলা শুরু হবে কিসের মাধ্যমে? আরজি দাখিলের মাধ্যমে। 26 ধারায় যে কথাটা বলছে, আদেশ বলছে কত আদেশ? 4 আদেশ। তো আমরা চলে আসি শর্ত সমূহ। দেখেন এটা গুরুত্বপূর্ণ যে আপিলের স্মারকলিপি, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, আপিলকারী কর্তৃক বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। বা আরে একটা গোল দেন, বা। এই জায়গায় একটা জিনিস দেখেন, যখন আমরা দেওয়ানি মূল মামলা, আরজিতে স্বাক্ষর করে 2 জন, বাদীও করে, মানে প্লিডিংসে স্বাক্ষর করে 2 জন, পক্ষও করে, আইনজীবীও করে। তো আরজি হইলে বাদী প্লাস তার আইনজীবী, লিখিত দাবা হইলে বিবাদী প্লাস তার আইনজীবী। বাট মেমোরান্ডাম হইলে কে করবে স্বাক্ষর? হয় আপিলকারী অথবা তার উকিল। এটা খেয়াল রাখেন, হয় আপিলকারী অথবা তার কি উকিল। হ্যাঁ জি। তারপরে দেখেন, আচ্ছা আর একটা আপনাদের বুঝাইছিলাম, মনে আছে কিনা, যে প্লিডিং বলতে কি বোঝায়? একটা আছে প্লিডিং আর একটা আছে প্লিডিংস। যদি বলে শুধু প্লিডিং তাহলে আরজি অথবা লিখিত জবাব। আর যদি বলে প্লিডিং এবং, জি দেখেন, তো আপিলের স্মারকলিপিতে মেমোরান্ডাম অফ আপিল যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রির আপত্তি সমূহ উল্লেখ করতে হবে। মানে কি কারণে আপনি আপিলটা করতেছেন এই আপত্তি উল্লেখ করতে হবে। আপিলের স্মারকলিপির সাথে আন্ডারলাইন করবেন একটি উকালতনামা দিতে হবে যদি আইনজীবী আপিল দায়ের করে। তার মানে বোঝা গেল কি, যে যদি সে আপিলকারী নিজে আপিল করে তাহলে আর উকালতনামার দরকার নাই, কিন্তু যদি আইনজীবী আপিল করে তাহলে অবশ্যই উকালতনামা দিতে হবে। এখন আবার কয়েকজন জিজ্ঞেস করবেন যে স্যার তাহলে কি আইনজীবী ছাড়াও কি করা যায়? করা কেন যাবে না? আমাদের সিপিসিতে তো বিধান আছে কিন্তু প্র্যাকটিসে নাই, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আমাদের আইনে কিন্তু বিধান আছে। কারণ ওই যে আমরা 3 আদেশে পড়ছিলাম যে মামলা পরিচালনা করবে কে? স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে, বাদী স্বয়ং অথবা প্লিডারের মাধ্যমে। দেখেন, যে ডিক্রি ও রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেই ডিক্রি ও রায়ের একটি কি দিতে হবে সাথে? সত্যায়িত কপি। তাহলে আমরা বিগত বছরের প্রশ্নটা একটু দেখি। দেখেন যে প্রত্যেকটি আপিলের মেমোতে, এখন আবার বললেন যে মেমো কি? মেমোরান্ডাম রে সংক্ষেপে কি বলে? মেমো।
প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে বলছে, স্বাক্ষর করবে আপিলকারী বা তার উকিল। যদি এটা প্লিডিংস হইতো তাহলে স্বাক্ষর করতো কারা? প্লেন্ট হইতো বা রিটেন স্টেটমেন্ট হইতো, তাইলে কিন্তু বাদী ও তার আইনজীবী বা বিবাদী ও তার আইনজীবী বা পক্ষগণ ও তার আইনজীবী। আমরা বিধি দুইটা চলে আসি, দেখেন 41 আদেশের 2 বিধি। আপিলে যে সকল কারণ সমূহ গ্রহণযোগ্য হতে পারে, গ্রাউন্ডস হুইচ মে বি টেকেন ইন আপিল, আপিলের স্মারকলিপিতে বা মেমোতে উল্লেখ করা হয়নি, এটা একটা আন্ডারলাইন করেন। এরূপ কোন কারণ বা হেতু সম্পর্কে আপিলকারী তার বক্তব্য আদালতের অনুমতি ব্যতীত পেশ করবে না। গুরুত্বপূর্ণ কথা বলতেছে যে আপিলের স্মারকলিপিতে আপনি একটা বিষয়ের উল্লেখ করেন নাই, তাহলে আপনি পরবর্তীতে ওই যখন আপিলের শুনানি হবে তখন এই বিষয়টার উপস্থাপন করতে পারবেন না। তবে পারবেন যদি কেউ অনুমতি দেয়, আদালত অনুমতি দেয়। অর্থাৎ একমাত্র আপিল আদালতের অনুমতি নিয়ে আপিলকারী এমন হেতু সমূহ বা গ্রাউন্ড শুনানিকালে উত্থাপন করা যেতে পারে। তো আমরা বিগত বছরের প্রশ্ন, আর একটা প্রশ্ন আছে দেখেন, এটা একটু পড়ি। এই যে প্র্যাকটিক্যালি কি এই বিষয়গুলো একটু ফলো করা হয়? তখন এটা ক্ষেত্রে যখন মানে শুনানি হয়, যে যার মতো করে দেখতেছে বলতেছে এই যে আচ্ছা, যে যার মতো বলতে পারে। এখন আপনি যদি জানেন তা আপনি অবশ্যই আইনের রেফারেন্স ওখানে দিবেন। বুঝতে পারছেন? বলিনি, মানে মেমোরান্ডামে যেগুলো আছে দেখা যাচ্ছে যে ওইটা তো একটা পার্টিকুলার একটা বিষয়, কিন্তু দেখা যাচ্ছে যে যখন শুনানির পরিপ্রেক্ষিতে অনেক বিষয় নিয়ে আছে যেগুলো আসলে মেমোরান্ডামে নাই। মেমোরা- তো আসলে শুনি না যে স্যার যদি বলতেন অনুমতি দিতেন, এরকম তো না না, এখন উনি অনুমতি তো নেবে কেন? উনি তো আর সুবিধা নিবে। আমার আপিলে নাই, আমি কি বলবো যে আমার আপিলে নাই ইওর অনার, আমি কি বলবো নাকি? সে তো তার বলা বলেই যাবে। তার তো আপনার বাধা দিতে হবে কার? বিপক্ষের। সে কি আগাইয়ে বলবে যে পুলিশ আমার ওয়ারেন্ট আছে নাকি আমার গ্রেফতার করেন? সে তো এই সুবিধা তো সে নেওয়ার চেষ্টা করবেই। আপনি কোর্টে গেলে শুনানিতে দেখবেন যে সিনিয়ররা একটু আগে যে মামলায় নিজের পক্ষে সুবিধা নিচ্ছে, আরেকটা মামলায় গিয়ে সেটাই তার উল্টা বলতেছে। তার মানে আমার তো যে মামলায় যতটুকু দরকার সেইভাবে আমার সুবিধা নিতে হবে। এখন উনি তো আর নিজের তরফ থেকে বলবে না যে আমার তো মেমোরান্ডামে এই জিনিস উল্লেখ নাই, আমি কি বলবো নাকি? এত ভাইলো হইলে আবার সমস্যা। দেখেন বিগত হ্যাঁ, বিগত এবং আপনি জানেন যে আমার মামলায় আমি হেরে যাবো, তারপরে তোমার হাল ছাড়া যাবে না, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। দেখেন বিগত বছরের প্রশ্ন, এটা তো আমরা দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে শুনানিকালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র আপিল আদালতের অনুমতি সাপেক্ষে। স্যার একটা কথা বলি, স্যার যখন মামলাটা নেওয়া হয় তখন কি বোঝা যায় যে এই মামলা আমি হারতে পারি বা একটু বোঝা যায়? আপনার কি মনে হয় রোগী যারা আসে ডাক্তারের কাছে উনি কি কি বোঝে? আপনার হাজবেন্ড তো প্র্যাকটিস করে ডাক্তারি, এখন উনার কাছে যায় আগে এটাই জিজ্ঞেস করবা যে তোমার কাছে যদি রোগী আসে তুমি কি বোঝো যে ভালো হবে কি হবে না? হ্যাঁ, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। আর কিছু তো আপনার ওইগুলা তো ওই কোর্ট কাছারির বিষয়, পরের কি বিষয়। সব শেষে হচ্ছে উকিল সাহেবের টাকা দিবেন, টাকা পয়সা থাকলে জিতবেন, না হলে নাই আসে। ভিক্ষারীদের হাজবেন্ড কি ডক্টর? ডক্টর আবার উকিল, ওরে সর্বনাশ। হ্যাঁ, নিতে পারে, অনেক উকিল সাহেবরা নেয়। মানে দেখেন না যে অনেকে আছে যে এই মামলায় আমি হারবো, এই আচ্ছা আমরা পড়াই ফিরি। দেখেন সিনেমা টিনেমা দেখেন না, উকিল সাহেবরা নেয় না মামলা টামলা, পরে গিয়ে আপনারা জলি এলএলবি দেখছেন কেউ? দেখছি দেখছি, অক্ষয় কুমারের। অক্ষয় কুমার তো পরে জলি এলএলবি 1 দেখবেন, আর শাদ ওয়ারসি, ওইটা ওইটা আরো ভালো। তো আপনাদের নিয়ে কিছু সিনেমা দেখতে বললে ভালো হইতো, যদিও সুযোগ নাই। দেখেন বিধি 3 দেখেন, দেখি ভালো। আমি দেখি নাই। বিধি 3 দেখেন, আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান, রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল। আপিলের স্মারকলিপি নির্ধারিত পদ্ধতিতে না লিখলে, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ। 41 বিধির অধীন আপিল আদালত আপিলের স্মারকলিপি, আন্ডারলাইন করবেন, প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে, বা আদালত কর্তৃক গোল দিবেন নির্ধারিত সময়ে সংশোধনের জন্য ফেরতের আদেশ দিতে পারে। এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। দেখেন বলবে যে আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান কততে আছে? 3 বিধিতে। আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান যদি করে তাহলে সংশোধনের জন্য সময় দিবে কতদিন? নির্ধারিত সময়, মানে কোনো আদালত নির্ধারিত সময়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিলের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। রিজেকশন অফ প্লেইন্টের বিরুদ্ধে প্রতিকার কি? রিজেকশন অফ প্লেইন্ট 7 দেশের 11 বিধি। 7 দেশের কি হবে বলেন? আপিল।
তো এই 41 আদেশের 3 বিধি ভিভিআই মনে রাখেন, যে রিজেকশন অফ মেমোরান্ডাম অফ আপিল এটা প্রত্যাখ্যান করতে পারে, আর সংশোধনের জন্য সময় দিতে পারে। সময়ের কোনো নির্দিষ্ট কথা এখানে উল্লেখ নাই, এটা কি হবে, আদালত নির্ধারিত। তো আমরা সেলফ প্র্যাকটিসে এখানে যদি চলে আসি, মোটামুটি এখানে যা যা আছে পারবেন। তো 5 নাম্বার প্রশ্নটা একটু দেখি, দেখেন। আপিলের স্মারকলিপিতে বা মেমোরান্ডাম অফ আপিল যুক্তিতর্ক এবং বর্ণনা ব্যতীত আপিলকৃত ডিগ্রির আপত্তির কারণ সমূহ উল্লেখ করতে হবে। কিভাবে বলছে, সংক্ষিপ্তভাবে, স্বতন্ত্র শিরোনামে, ধারাবাহিকভাবে, নম্বরযুক্ত, উপরের সবগুলো কনসাইজলি, ডিস্টিংক্ট হেডস আর নাম্বার কনজিকিউটিভলি, উপরের সবগুলোই বিবেচিত হবে। 7 নাম্বার প্রশ্নটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আপিল আদালত আপিলের স্মারকলিপি প্রত্যাখ্যান করতে পারে? 41 আদেশের কত বিধি? 3 বিধি। তারপরে এখানে 9 নাম্বার প্রশ্নটা দেখেন, আহ আপিলের মেমো সংশোধনের সময়, আপিলের মেমো সংশোধনের সময় কতদিন? আদালত কর্তৃক নির্ধারিত সময়। এই দেখি, বলেন, আশরাফুল সাহেব বলেন, সাবসিকুয়েন্ট প্লিডিংস এই জিনিসটা কি, বা এডিশনাল রিটেন স্টেটমেন্ট কে দাখিল করতে পারে? আশরাফুল বলেন। সাবসিকুয়েন্ট প্লিডিংস বা এডিশনাল রিটেন স্টেটমেন্ট কোথায় আছে, বা কে দাখিল করতে পারে, কত দিনের মধ্যে, কিছু জানেন? বলতে দেন। এই আসমা বলেন, সাবসিকুয়েন্ট প্লিডিংস কোথায় আছে, কি জিনিসটা কি বলেন, বলেন। অতিরিক্ত লিখিত জবাব কে দিবে? সাধারণত লিখিত জবাব দেয় কে? বিবাদী। কিন্তু এডিশনাল রিটেন স্টেটমেন্ট যেটা 8 আদেশের 9 বিধিতে আছে, এটা আদালত। আচ্ছা, সাবসিকুয়েন্ট প্লিডিংস একটা প্রশ্ন করছিলাম, সাবসিকুয়েন্ট প্লিডিংস বা এডিশনাল রিটেন স্টেটমেন্ট এই সম্পর্কে আলোচনা করছে দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধিতে, যেখানে বলা হয়েছে আদালত মামলা চলাকালীন সময় যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের নিকট থেকে এডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইতে পারে, যার আর এক নাম হচ্ছে সাবসিকুয়েন্ট প্লিডিংস। নর্মালি প্লিডিং সম্পর্কে আলোচনা করছে 6 আদেশ, বাট সাবসিকুয়েন্ট প্লিডিং যদি হয় 8 আদেশের 9 বিধি। এটা আর সাধারণত লিখিত জবাব দাখিল করে হলো বিবাদী, কিন্তু যদি বলে অতিরিক্ত লিখিত জবাব বা এডিশনাল রিটেন স্টেটমেন্ট, এটা দাখিল করে বাদী বিবাদী উভয়, এবং এটা দাখিলের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা আদালত চাইতে পারে যে আপনি এই বিষয়ে, বাদী একটা এই কথা বলছে, বিবাদী আপনি উত্তর দেন, বা বিবাদী এই কথা বলছে, বাদী আপনি সাবসিকুয়েন্ট প্লিডিংস দেন। এবং যার কাছে সাবসিকুয়েন্ট প্লিডিংস চাইলো, তিনি যদি দিতে ব্যর্থ হন, তাহলে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে 8 আদেশের কত বিধিতে? 10 বিধিতে। এবং 8 আদেশের 10 বিধি একটা আপিলযোগ্য আদেশ। তো আজকে একটু কম পড়ি, দেখেন আজকে আপিলের মেমো সংশোধন এই পর্যন্তই থাক। 41 আদেশের 3 বিধি। আগামী দিন আমরা ইনশাআল্লাহ 41 আদেশের 5 বিধি থেকে ডিক্রি কার্যকর স্থগিতকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেউ মিস করবেন না। আর যারা যারা অনুপস্থিত আছে, দয়া করে তাদেরকে ক্লাসে আসার জন্য অনুরোধ করবেন। আর এখন আমাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, না হলে বিদায় নিতে যাচ্ছিলাম।